চ্যাপ্টার ১৩৯ স্টাডিং ৩-০-৭-৮-২। সামনের সেই গাঢ় লাল আলোটা মিলিয়ে যাওয়ার পর ডেরিক বার্গ আবারও তার নিজের ঘরটা দেখতে পেল। সে দেখল তার দুই হাতের তালুতে ধরা আছে একদম নিখুঁত স্বচ্ছ একটা ক্রিস্টাল বল। ক্র্যাক! ভেতর থেকেই সশব্দে ফেটে টুকরো টুকরো হয়ে গেল ক্রিস্টাল বলটা। সেটার কিছু অংশ মায়াবী আলোরশ্মির মতো হয়ে তার চারপাশের শূন্যতায় উড়তে উড়তে মিলিয়ে গেল, আর বাকি স্ফটিকের টুকরোগুলো ঝনঝন শব্দ করে আছড়ে পড়ল মেঝের ওপর। ডেরিক হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। ব্রোঞ্জের আয়নায় সে দেখতে পেল তার নিজের মুখের ওপর লেগে থাকা রক্তের দাগ। ঠিক তখনই সে খেয়াল করল তার ডান হাতের উল্টো পিঠে একটা গাঢ় লাল আলো ঘুরপাক খাচ্ছে। আলোটা একটা বৃত্ত তৈরি করল, যেটা ধার থেকে বের হয়ে গেছে সূক্ষ্ম কিছু রেখা। সেই অদ্ভুত প্রতীকটা যেন তার হাতের চামড়া ফুঁড়ে ভেতরে ঢুকে গেল, আর তারপর পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। ডেরিক যেন ঘোর লাগা এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল। আকাশে পরপর কয়েকবার বিদ্যুৎ চমকে ওঠার পর অবশেষে তার ঘোর কাটল, বাস্তবে ফিরে এলো সে মেঝের ওপর পড়ে থাকা ক্রিস্টাল বলের টুকরোগুলোর দিকে তাকাল, তারপর নিজের ডান হাতের উল্টো পিঠের দিকে চোখ ফেরাল। তার দৃষ্টিটা তখন আগের চেয়ে অনেক বেশি গভীর আর চিন্তিত দেখাচ্ছিল। শোবার ঘর থেকে বেরিয়ে সে লিভিং রুমে ফিরে এলো। তারপর দরজাটা খুলে সিটি অফ সিলভারের ওপরের আকাশের দিকে তাকাল। আকাশের বুক চিরে একটা বিদ্যুতের রেখা এঁকেবেঁকে ছুটে গেল, আর পুরো শহরটাকে একটা রূপালী আভায় আলোকিত করে তুলল। ঠিক তার পরপরই শোনা গেল মেঘের গুরুগম্ভীর গর্জন। এই পৃথিবীটা যেন শুধুই অন্ধকারের। এতটুকু আলোর কোনো চিহ্ন নেই কোথাও। এই জমাট বাঁধা নিশ্ছিদ্র অন্ধকার মানুষের মনে শুধু হতাশারই জন্ম দেয়। ডেরিক শক্ত করে তার হাতের মুঠি পাকাল। তার চোখে কোনো আনন্দের ছোঁয়া ছিল না, কারণ সেখানে তখনও লেগেছিল ফেলে আসা শোক আর তীব্র যন্ত্রণার রেশ। তবে একটা ব্যাপার নিশ্চিত, সে আর আগের মতো পথহারা ছিল না। উফ, মনে হচ্ছে আমি আরও একজনকে বোকা বানিয়ে সদস্য বানাতে পেরেছি। না, আমি আসলে আরও একজন সদস্য রিক্রুট করতে পেরেছি। ক্লাইন মোরেত্তি নিজের মাথা ঝাঁকাল এবং তার ট্যাট ক্লাবের বর্তমান শক্তি নিয়ে মনে মনে একটু উপহাসী করল। এই ক্লাবের যে লিডার, সেই মিস্টার ফুল নিজে মাত্র একজন সিকোয়েন্স নয়, যে কিনা এইমাত্র তার সিয়ার পোষণটা পুরোপুরি হজম করতে পেরেছে। অথচ দ্য সান নামের ওই ছেলেটা যে আশাহীন সিটি অফ সিলভারের কথা বলছিল, সেখানে সিকোয়েন্স ৪-এর অন্তত ৩জন হাই সিকোয়েন্স বিয়েন্ডার আছে। অ্যাক্টিং মেথডের কথাটা আর একবার মনে করিয়ে দেওয়ার পর আমি ক্যাপ্টেনকে বিস্তারিত সবকিছু জানাতে পারব, আর আমার বিশেষ আবেদনটা জমা দিতে পারব। অন্ততপক্ষে আমি যখন ক্লাউন হয়ে যাব, তখন আমাকে আর সাপোর্ট টিমের দায়িত্বে থাকতে হবে না। ক্লাইন আর সেই কুয়াশার জগতে খুব বেশি সময় থাকল না। সে নিজের স্পিরিচুয়ালিটিকে চারদিকে ছড়িয়ে দিল, সেটা দিয়ে নিজেকে মুড়িয়ে নিল, আর তারপর নিচের জগতে ফিরে আসার প্রক্রিয়া শুরু করল। ধূসর কুয়াশা চিরে আর সেই অদ্ভুত সব প্রলাপের শব্দ পার হয়ে সে তার নিজের ঘরে ফিরে এলো। তারপর স্পিরিচুয়ালিটির তৈরি সেই দেয়ালটা সরিয়ে ফেলল। এরপর ক্লাইন চাবিটা হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। ডান স্মিথ যে দুটো ঘর বুক করেছিল, সে প্রথমেই সেখানে গিয়ে উঁকি দিল। ক্যাপ্টেন আর ফ্রাই যে এখনও ফিরে আসেনি, সেটা নিশ্চিত হওয়ার জন্যই সে এই কাজটা করল। তারপর সে দোতলা থেকে নেমে নিচতলায় গেল এবং ইন বসের হাতে চাবিটা ফেরত দিয়ে দিল। ইন বস পাশে রাখা দেয়াল ঘড়িটার দিকে একবার তাকাল, তারপর ক্লাইনের দিকে বুড়ো আঙুল উঁচিয়ে থামস আপ দেখাল। দারুণ কাজ করেছ। আরে ভাই, আমি কেন ঘণ্টা হিসেবে ঘর ভাড়া নিয়েছি সেটা নিয়ে কি তুমি ভুল কিছু ভাবছ? ক্লাইন তাকে বিষয়টা বুঝিয়ে বলতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে ভুল বোঝাবুঝিটা যেমন আছে তেমনই থাক। একটু অপমানিত বোধ করলেও সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। হ্যাঁ, এই ভুল বোঝাবুঝিটা থাকার কারণে অন্তত সে ক্যাপ্টেনের সামনে আমি যে আর একটা ঘর ভাড়া নিয়েছিলাম সেই কথাটা বলে বসবে না। বাইরে বেরিয়ে একটু হাঁটাচলা করার ভান করে ক্লাইন খুব দ্রুত একটা ডিভিনেশন করল, আর সেই ফলাফলের উপর ভিত্তি করে আবার সরাইখানায় ফিরে এলো। সে সোজা দোতলায় চলে গেল এবং ঠিক যেমনটা আশা করেছিল, দেখল ডান স্মিথ আর ফ্রাই একটা ঘরের ভেতর তাদের তদন্তের বিষয় নিয়ে আলোচনা করছে। আমরা নিশ্চিত হতে পেরেছি যে রেইথটা গত ৩ মাসের মধ্যেই এখানে হাজির হয়েছে। ক্লাইন দরজার ভেতর দিয়ে ঢুকতেই ডান স্মিথ মাথা নেড়ে তাকে সংক্ষেপে কথাটা বলল। ক্লাইন সাথে সাথেই সায় দিয়ে বলল, আমার তদন্তেও ঠিক একই বিষয় উঠে এসেছে। সে যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল তাদের কথার মূল বিষয়গুলো তুলে ধরল এবং সবশেষে বলল, শহরের একজন লোক আছে যার নাম স্কাউন্ড্রেল গ্রে। সে দাবি করেছে যে তার কাছে প্রথম ব্যারন লামোটের একটা পোর্ট্রেট আছে। সে বলেছে এটা নাকি ১০০০ বছরেরও বেশি পুরনো একটা প্রাচীন তৈলচিত্র। আমাকে বলো না যে তুমি ওটা কিনে ফেলেছ? প্রশ্নটা করার আগে ডান স্মিথের চোখ জোড়া একটু চমকে উঠেছিল। সে বেশ অবাকই হয়েছিল। ক্যাপ্টেন, তুমি কি ভাবছ আমি এতই বোকা যে এত সহজে ধোঁকা খেয়ে যাব? ক্লাইন একটা শুকনো হাসি হাসল। না, আমি কিনিনি। যদিও আমি ইতিহাসের ছাত্র, কিন্তু আমি প্রত্নতত্ত্বের ওপরও কিছু ক্লাস করেছি
এবং এই বিষয়ে আমার কিছুটা অভিজ্ঞতাও আছে। কোনো একটা জিনিস নকল কি না সেটা আমি কমবেশি বুঝতে পারি। হে, তবে ওই ছবির লোকটাকে দেখতে কিছুটা আমার ইতিহাসের শিক্ষক মিস্টার আজিকের মতো লাগছিল। খুব ক্যাজুয়ালি সে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা তাদের জানিয়ে দিল। এবং সত্যি, ডান স্মিথ কথাটা খুব একটা গায়ে মাখল না। সে নিজের কপালের দুই পাশে আঙুল দিয়ে মালিশ করতে করতে বলল, এটা একটা ঐতিহাসিক স্থানের কাছাকাছি থাকা ছোট্ট একটা শহর। এখানে সবসময় এরকম অসংখ্য ভুয়া প্রাচীন নিদর্শন পাওয়া যাবেই। এই তো একটু আগেই আমি দেখলাম একজন লামুড টাউন ভেন্ডর ব্যারন লামুডের রূপালী মদের গ্লাস বিক্রি করছে। একজন তো আমাকে লামুড পরিবারের সিলমোহর বিক্রি করার চেষ্টা করছিল, দাবি করছিল যে ওটা নাকি দুর্গের মাটি খুঁড়ে পাওয়া গেছে। ফ্রাই কথাটার সাথে যোগ করল। ক্লাইন নিজের অজান্তেই জিজ্ঞেস করে বসল, তোমরা কি ওগুলো কিনেছ? ফ্রাই আর ক্লাইন একে অপরের দিকে তাকাল। তারপর তারা এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বাড়াল না। আমাদের পরবর্তী মিশন হল তোমাকে অথবা ফ্রাইকে সিল্ড আর্টিফ্যাক্ট 307822 নিয়ে শহরের বাইরে জনমানবহীন কোনো জায়গায় যেতে হবে। তা না হলে এই সরাইখানার অর্ধেক মানুষ পাগল হয়ে গিয়ে দ্য সান এর প্রশংসায় বকবক করতে শুরু করবে। তুমি কি আগে যাবে নাকি ফ্রাই? ডান স্মিথ তার গভীর ধূসর চোখ দিয়ে ক্লাইনের দিকে তাকিয়ে বলল, আমি যাব। ক্লাইন হালকা করে হাত তুলে হাসি মুখে বলল, এখনও বেশ সকাল সকালই আছে, তাই আমি ফিরে এসে বেশ ভালো একটা ঘুম দিতে পারব। আমরা তো 2 ঘন্টা করে ডিউটি ভাগ করে নিচ্ছি, তাই না? ফ্রাই, তুমি ক্লাইনের সাথে যাও আর নিশ্চিত হয়ে নাও যে তোমরা কোথায় বসে সিল্ড আর্টিফ্যাক্টটা হাতবদল করবে। ডান স্মিথ কর্পস কালেক্টর ফ্রাইয়ের দিকে ফিরে তাকাল। তদন্ত করার জন্য যখন তারা আলাদা হয়ে গিয়েছিল তখনই ডান স্মিথ সুযোগ বুঝে সিল্ড আর্টিফ্যাক্ট 307822 ফ্রাইয়ের হাতে দিয়ে দিয়েছিল। তা না হলে সে নিজেই এতক্ষণে পিউরিফাইড হয়ে দ্য সানের বন্দনা শুরু করে দিত। ফ্রাই নিজেকে রিকভার করার জন্য খুব একটা সময় পায়নি, তাই সে এই জিনিসটা আর বড়জোর 3 ঘন্টা ধরে রাখতে পারবে। ঠিক আছে। ফ্রাই তার কালো রঙের ট্রেন্সকোটের ভেতরের পকেট থেকে মিউটেটেড সান স্যাক্রেড অ্যাম্বলেমটা বের করল এবং সেটা ক্লাইনের হাতে তুলে দিল। ক্লাইন বেশ কৌতূহল আর আগ্রহ নিয়েই জিনিসটা হাতে নিল। ছোঁয়া মাত্রই ধাতব জিনিসটাকে বেশ গরম মনে হল, যেন তার ভেতর দিয়ে গরম পানি প্রবাহিত হচ্ছে। জিনিসটা থেকে বের হওয়া উষ্ণ কোমল আলোটা যেন একটা ঢেউয়ের মতো কাজ করছিল, তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ছিল আর সাথে করে নিয়ে আসছিল একটা বিশুদ্ধ সুবাস। একই সাথে ক্লাইন অনুভব করল যে দ্য সান এর প্রতীক খোদাই করা ওই গাঢ় সোনালি রঙের স্যাক্রেড অ্যাম্বলেমটা যেন তার স্পিরিচুয়ালিটিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে, সব রকম অপবিত্রতা দূর করে সেটাকে একদম খাঁটি করে তুলছে। অবশ্যই সমস্ত সিল্ড আর্টিফ্যাক্টগুলোর মধ্যেই বিপদের ঝুঁকি থাকে। যথেষ্ট সাবধান না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি মৃত্যুর চেয়েও ভয়াবহ কোনো পরিণতি হওয়াটা বিচিত্র কিছু না। সিল্ড আর্টিফ্যাক্ট 307822 তার ভেতরের পকেটে রাখতে রাখতে সে আপন মনে বিড়বিড় করে বলল। নিজের রিভলভার, চার্মস এবং হাতের ছড়িটা ঠিকমতো পরীক্ষা করে নেওয়ার পর সে ঘর থেকে বেরিয়ে এলো এবং ফ্রাইয়ের সাথে সরাইখানা থেকে বের হয়ে পড়ল। তারা দুজনে সোজা লামুড টাউনের একেবারে শেষ প্রান্তের দিকে হাঁটতে শুরু করল। তারা দুজনে একটা পাতলা আর জনশূন্য জঙ্গলের পাশের জায়গাটা ঘুরে দেখল এবং নিশ্চিত হল যে তাদের চারপাশের কয়েক ডজন মিটারের মধ্যে কোনো মানুষজন নেই। যে তোমার কাছাকাছি আসার চেষ্টা করবে তাকে তাড়িয়ে দেবে। ফ্রাই খুব নিরুত্তাপ কণ্ঠে তাকে মনে করিয়ে দিল, আমি ঠিক 2 ঘন্টা পর এসে তোমার জায়গাটা নিয়ে নেব। ঠিক আছে, ক্লাইন হাসি মুখে উত্তর দিল। ফ্রাইকে শহরের দিকে ফিরে যেতে দেখার পর ক্লাইন বেশ উঁচু একটা পাথরের চাই খুঁজে বের করল, যেটা সে আগেই লক্ষ্য করেছিল। পাশের একটা গাছ থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে সে পাথরটার উপরের দিকটা মুছে পরিষ্কার করল। তারপর সে আঙুল দিয়ে পাথরটার উপরের অংশ ছুঁয়ে দেখল এবং রক্তিম চাঁদের আলোয় সেটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করল। জায়গাটা পরিষ্কার আছে এটা নিশ্চিত হওয়ার পর ক্লাইন তার কালো ট্রেন্সকোটটা পরে নিল এবং সেখানে বসে পড়ল। বসার সুযোগ থাকতে অযথা দাঁড়িয়ে থাকার কি দরকার? ক্লাইন মনে মনে ভাবল। কয়েক মিনিট চুপচাপ বসে থাকার পর সে সেই অন্ধকার, নিস্তব্ধ আর রীতিমতো ভয়ঙ্কর চেহারার জঙ্গলটার দিকে তাকাল। সে নিজেকে আর আটকে রাখতে পারল না, উঠে দাঁড়াল। তারপর তার লুকানো পকেটগুলো থেকে বেশ কয়েকটা ছোট ধাতব বোতল বের করে সেগুলোর ভেতরের জিনিসপত্র, কিছু হার্বাল পাউডার আর এসেনশিয়াল অয়েল পাথরের চারপাশে ছিটিয়ে দিল। ক্লাইন হার্মিস ভাষায় একটা মন্ত্র উচ্চারণ করল। সেই উপাদানগুলোর সাহায্যে সে স্পিরিচুয়ালিটির একটা দেয়াল তৈরি করে ফেলল আর যে জায়গাটায় সে ছিল সেটাকে পুরোপুরি সিল করে দিল। এই ছোট্ট সাধারণ রিচুয়ালটা করার পেছনে তার 2টো কারণ ছিল। প্রথমত, একজন সিয়ার হিসেবে সে বিপদের পূর্বাভাস পাওয়ার ক্ষমতার ওপর খুব বেশি ভরসা করতে চাইছিল না, যাতে করে কোনো লাশ বা আত্মা চুপিসারে তার ওপর হামলা করতে না পারে। আর দ্বিতীয় কারণটা হল যাতে পোকামাকড়গুলো দূরে থাকে। এটা যে কোনো পোকা মারার ওষুধের চেয়ে 100 গুণ ভালো কাজ করে। ক্লাইন বেশ সন্তুষ্ট হয়ে আবার নিজের জায়গায় বসে পড়ল।
কয়েক মিনিট সেখানে বসে থাকার পর ক্লাইন কৌতূহলী হয়ে সিল্ড আর্টিফ্যাক্ট ৩০৭৮২ বের করল। সে মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেমটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করল। আমি কি ডিভিনেশন ব্যবহার করে এর উৎপত্তির ইতিহাস আর এটা কিভাবে এতটা বিশেষ হয়ে উঠল সেটা বের করতে পারব? সে তার সাথে সবসময় রাখা কাগজ আর কলমটা বের করে একটা বাক্য লিখল। আমার হাতে থাকা মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেমের উৎপত্তির উৎস। একজন যোগ্য এবং সত্যিকারের সিয়ার হিসেবে যে কোনো জায়গায় ডিভিনেশন করার জন্য যে প্রস্তুতি দরকার ক্লাইন সেগুলো সব নিয়েই রেখেছিল। বাক্যটা ৭ বার উচ্চারণ করার পর সে চোখ বন্ধ করে কজিটিশনের ধ্যানে চলে গেল আর সেটাকে একটা লঞ্চপ্যাডের মতো ব্যবহার করে সে সরাসরি তার স্বপ্নের জগতে প্রবেশ করল। স্বপ্নের ভেতর সে শুধু আলোর কিছু ভাঙা ভাঙা টুকরো দেখতে পেল। সেটা ছাড়া সে আর কিছুই জানতে পারল না। হ্যাঁ, চার্চ নিশ্চয়ই অতীতে অন্যান্য সিয়ারদের দিয়েও ঠিক একই জিনিস করানোর চেষ্টা করেছে। এর উৎপত্তির বিষয়ে যেহেতু কোথাও কোনো উল্লেখ নেই, তার মানে ডিভিনেশন থেকে নিশ্চয়ই কোনো ফলাফল আসেনি। ঠিক যেমনটা একটু আগে ঘটল, ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে ভাবল, আচ্ছা, আমি যদি চারপাশের সব বাধা বা ইন্টারফারেন্সগুলো সরিয়ে ফেলি তাহলে কি হবে? এই চিন্তাটার সাথে সাথেই ক্লাইনের মাথা পুরোপুরি দখল করে নিল আর তার কৌতূহলকে একেবারে চরম সীমায় পৌঁছে দিল। ১০ মিনিটেরও বেশি সময় ধরে দ্বিধায় ভোগার পর সে উঠে দাঁড়াল। সে সিদ্ধান্ত নিল যে এতে কোনো সমস্যা নেই, কারণ আশেপাশে কেউ নেই আর সে জঙ্গলের এমন একটা নির্জন এলাকায় আছে যেখানে কারো আসার কথা না। স্পিরিচুয়ালিটির দেয়ালের ভেতর সে ঘড়ির কাঁটার উল্টো দিকে ৪ পা হাঁটল আর তারপর আবারও সেই কুয়াশার ওপরের জগতে প্রবেশ করল। সেই জাঁকজমকপূর্ণ প্রাসাদের প্রাচীন টেবিলটার সবচেয়ে সম্মানের আসনটায় ক্লাইন বসল। সে জাদু বলে কয়েক পাতা হলদেটে বাদামি রঙের ছাগলের চামড়ার পার্চমেন্ট আর একটা কালো ফাউন্টেন পেন তৈরি করল আর সেই সাথে তৈরি করল মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেমটা। এটাকে তো একদম আসলের মতোই মনে হচ্ছে। সে সিল্ড আর্টিফ্যাক্ট ৩০৭৮২২ হাতে ঘষে দেখল আর বুঝতে পারল বাইরের জগতে জিনিসটা ধরলে যেমন অনুভূতি হতো, এখানকার অনুভূতিটাও একদম হুবহু একই রকম। আমি যা অনুভব করেছি সেটার ওপর ভিত্তি করেই কি এটা নিজেকে তৈরি করেছে? ক্লাইন আপনমনে বিড়বিড় করে উঠল, তারপর আগে যে বাক্যটা ভেবেছিল সেটা লিখে ফেলল। আমার হাতে থাকা মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেমের উৎপত্তির উৎস। বাক্যটা ৭ বার পড়ার পর সে ছাগলের চামড়ার পার্চমেন্টটা আর সিল্ড আর্টিফ্যাক্ট ৩০৭৮২ তার হাতের মুঠোয় ধরে রাখল। তারপর চেয়ারে হেলান দিয়ে সে আবারও স্বপ্নের জগতে প্রবেশ করল। অস্পষ্ট সেই স্বপ্নের জগতে ক্লাইন এক ফোঁটা উজ্জ্বল সোনালি রঙের তরল দেখতে পেল। সেটা ছিল উষ্ণ আর ঝলমলে। সেটা একটা বেদির ওপর হাওয়ায় ভাসছিল, ঠিক একজন সাদা ধ্রুপদী পোশাক পরা লোক এর সামনে। লোকটার শুধু পেছন দিকটাই ক্লাইনের দিকে ঘোরানো ছিল। সে ততক্ষণে জীবনের সব স্পন্দন হারিয়ে ফেলেছে এবং খুব ধীরগতিতে সেই বলিদানের বেদির ওপর লুটিয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে তার হাতে ধরা সান স্যাক্রেড এমব্লেমটা ওই সোনালি তরলটার সংস্পর্শে চলে এসেছিল আর তরলটা খুব দ্রুত এমব্লেমটার ভেতরে শুষে গিয়েছিল। এই দৃশ্যটা দেখার পরপরই স্বপ্নটা দ্রুত মিলিয়ে গেল আর ক্লাইন জেগে উঠল। তাহলে ওই সোনালি তরলটার কারণেই এই স্যাক্রেড এমব্লেমটা আজ পর্যন্ত এতটা কার্যকরী আর নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। এই এমব্লেমটা আবিষ্কার হওয়ার পর কয়েক দশক পার হয়ে গেছে, কিন্তু এর পরিশোধন করার ক্ষমতা একটুও কমেনি। ওই সোনালি তরলটা আসলে কি ছিল? কোনো অ্যাডভান্সড বিয়ন্ডার উপাদান? ক্লাইন তার হাতে থাকা সিল্ড আর্টিফ্যাক্ট ৩০৭৮২ নিয়ে নাড়াচাড়া করতে করতে গভীর চিন্তায় তলিয়ে গেল। কয়েক মিনিট ধরে বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করার পর সে স্বপ্নের সেই অনুভূতিটাকে নকল করার চেষ্টা করল। সে নিজে জাদু বলে যে মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেমটা তৈরি করেছিল সেটা থেকে ওই সোনালি তরলটাকে আলাদা করতে চাইল। চিন্তাটা মাথায় আসার প্রায় সাথে সাথেই সে কাজটা করতে সফল হল। ক্লাইন চরম বিস্ময় নিয়ে এমব্লেমটার দিকে তাকাল, যেটাতে এখন আর কোনো উষ্ণতা বা বিশুদ্ধতা অবশিষ্ট নেই। সে চেয়ে দেখল সোনালি তরলের ফোঁটাগুলো একদম নিঃশব্দে বাতাসে ভাসছে। কুয়াশার ওপরের এই রহস্যময় জগৎটার প্রতি তার মনে প্রশংসার মাত্রা আরও বেড়ে গেল। এখানকার এই আলাদা করার ব্যাপারটা আর জিনিসপত্র তৈরি করার বিষয়টা পুরোপুরি আসল না হলেও এটা সত্যিই প্রায় একটা অলৌকিক ঘটনার মতো। এই এক ফোঁটা সোনালি তরলের উৎপত্তির উৎস। সে চরম উত্তেজনা নিয়ে পার্চমেন্টের ওপর একটা নতুন বাক্য লিখে ফেলল।